পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটা ঘটনা ঘটেছে যা নিয়ে রীতিমতো তোলপাড় পড়ে গেছে। রাজ্যের গণতন্ত্রের একেবারে গোড়া ধরে যেন একটা নাড়া লেগেছে। লক্ষ লক্ষ ভোটার, হ্যাঁ, লক্ষ লক্ষ ভোটার যেন এক রাতের মধ্যে উধাও হয়ে গেছেন। চলুন এই ব্যাপারটা ঠিক কী তা একটু গভীরে গিয়ে দেখা যাক। ৫৮ লক্ষ সংখ্যাটা একবার ভাবুন তো। এটা শুধু একটা বড় সংখ্যা নয়, এটা রীতিমতো চমকে দেওয়ার মতো। ভারতের ইতিহাসে খুব সম্প্রতিকালে একটা রাজ্য থেকে এত বিপুল সংখ্যক নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলার ঘটনা সত্যি বলতে কি এর আগে কখনো ঘটেনি। হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রায় ৫৮ লক্ষ নাগরিকের ভোট দেওয়ার অধিকার নিয়েই একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, কারা এই ৫৮ লক্ষ মানুষ, আর কেনই বা হঠাৎ করে তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হলো? আসলে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের জন্য একটা নতুন খসড়া ভোটার তালিকা বের করেছে। আর সেই তালিকা সামনে আসতেই এই অমচম তথ্যটা প্রকাশ পেয়েছে। একটাই তালিকা, কিন্তু তাতেই এখন রাজ্য জুড়ে রাজনৈতিক ঝড়। মানে ব্যাপারটা ঠিক কতটা বড় সেটা একটু ভাবা যাক। এটা শুধু ৫৮ লক্ষ নাম নয়, এটা হলো রাজ্যের মোট ভোটারের প্রায় ৮ থেকে ৯%। আর সবথেকে বড় কথা কি জানেন, পুরো ঘটনাটা ঘটছে ২০২৬-এর বিধানসভা ভোটের ঠিক আগে। বুঝতেই পারছেন এর ফলে রাজনৈতিক উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছেছে। আচ্ছা, তো নির্বাচন কমিশন কি বলছে এই ব্যাপারে? চলুন তাদের আনুষ্ঠানিক ব্যাখ্যাটা একবার দেখে নিই। কমিশন বলছে, এই যে এতগুলো নাম বাদ দেওয়া হয়েছে, এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়েই করা হয়েছে। আর এই প্রক্রিয়াটার একটা নামও আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বা সংক্ষেপে SIR। মানে সহজ ভাষায় বলতে গেলে এটা হলো ভোটার লিস্টকে ঝেড়ে পুছে পরিষ্কার করার একটা বড়সড় অভিযান। ভাবুন, ইলেকশনের লোকজন একদম বাড়ি বাড়ি এসে সব তথ্য মিলিয়ে দেখছেন, যাচাই করছেন। এর আসল উদ্দেশ্য হল ভোটার তালিকাকে একেবারে নিখুঁত করে তোলা, যাতে একটা স্বচ্ছ আর অবাধ নির্বাচন করা যায়। বেশ, প্রক্রিয়াটা তো বোঝা গেল, কিন্তু তাহলে আসল প্রশ্নটা হলো যে ৫৮ লক্ষ মানুষের নাম কাটা গেল, তারা কারা, কেন তাদের নাম বাদ পড়ল? তো ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এই ৫৮ লক্ষের মধ্যে সবচেয়ে বড় অংশটাই হলো মৃত ভোটারদের, প্রায় ২৪ লক্ষ। এরপরেই আসছে যারা পাকাপাকিভাবে অন্য কোথাও চলে গেছেন, সেই সংখ্যাটাও প্রায় ২০ লক্ষ। এছাড়া প্রায় ৮ লক্ষ ভোটারকে তাদের দেওয়া ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি, আর প্রায় ৬ লক্ষ নাম ডুপ্লিকেট বা জাল বলে মনে করা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন যতই এটাকে একটা রুটিন প্রক্রিয়া বলুক না কেন, বিষয়টা নিয়ে কিন্তু একটা বিরাট রাজনৈতিক ঝড় উঠে গেছে। অনেকেই বলছেন এই সরকারি প্রক্রিয়ার আড়ালে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে। আর এই ঝড়ের একেবারে কেন্দ্রে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি মানুষকে আশ্বাস দিয়ে বলেছেন, কোনো বৈধ নাগরিককে বাংলা ছাড়তে হবে না। এই একটা কথাই বুঝিয়ে দিচ্ছে যে এই প্রক্রিয়াটাকে ঘিরে মানুষের মনে কতটা ভয় আর উদ্বেগ তৈরি হয়েছে। তার মানে আমরা এখানে দুটো একেবারে আলাদা গল্প পাচ্ছি। একদিকে ইলেকশন কমিশন বলছে এটা একটা স্বচ্ছ ভোটের জন্য জরুরি প্রক্রিয়া, আর অন্যদিকে বিরোধীদের অভিযোগ এটা আসলে গরিব, পরিযায়ী আর সংখ্যালঘু ভোটারদের টার্গেট করে তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার একটা বড় চক্রান্ত। প্রশ্ন হলো, কোনটা সত্যি? ব্যাপারটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল বা সরকারি প্রক্রিয়া নিয়ে নয়, এর শিকড়টা অনেক গভীরে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো একটা সীমান্ত লাগোয়া রাজ্যে এই বিষয়টা সাংঘাতিক সংবেদনশীল। দেখুন, দেশভাগ, ৭১-এর মুক্তিযুদ্ধ, এই সব কিছুর কারণে পশ্চিমবঙ্গের ইতিহাসে সীমান্ত পারের মানুষের আনাগোনা একটা বড় ব্যাপার। তাই নাগরিকত্ব যাচাইয়ের কথা উঠলেই মানুষের মনে পাশের রাজ্য আসামের NRCর সেই ভয়ঙ্কর ছবিটা ভেসে ওঠে। বিরোধীরা তো সরাসরি বলছে এই SIR আসলে পেছনের দরজা দিয়ে NRC চালু করার একটা কৌশল। আর এর ফলেই সাধারণ মানুষের মধ্যে একটা গভীর ভয় কাজ করছে। যদি বিদেশি তকমা লেগে যায়, যদি ডিটেনশন ক্যাম্পে যেতে হয়। এই সব বিতর্ক, ভয়, আশঙ্কার মধ্যে চলুন এবার দেখে নেওয়া যাক যে এর পরে কি হবে। মানে যাদের নাম বাদ পড়েছে তাদেরই বা কী করার আছে। প্রথমেই যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো, এটা কিন্তু একটা খসড়া তালিকা, ফাইনাল লিস্ট নয়। তার মানে এখনও সব শেষ হয়ে যায়নি। যাদের নাম ভুল করে বাদ গেছে তাদের জন্য তালিকায় নামটা আবার ফিরিয়ে আনার সুযোগ এখনও আছে। তো কি করতে হবে? খুব সহজ। প্রথমে ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের নামটা চেক করে নিতে হবে। যদি দেখেন নাম নেই, তাহলে ফর্ম ৬ ফিল আপ করতে হবে, আর তারপর দরকারি সব প্রমাণপত্র দিয়ে ফর্মটা জমা দিতে হবে। এই কাজটা অনলাইনেও করা যায়, আবার এলাকার ইলেকশন অফিসে গিয়েও জমা দেওয়া যায়। এই পুরো প্রক্রিয়াটার জন্য কয়েকটা তারিখ মাথায় রাখা খুব জরুরি। খসড়া তালিকা তো বেরিয়েছে ১৬ই ডিসেম্বর,
নাম তোলার বা কোনো আপত্তি জানানোর শেষ তারিখ হলো জানুয়ারির মাঝামাঝি, আর ফাইনাল লিস্ট বেরোবে ফেব্রুয়ারিতে। তখনই আমরা পুরো ছবিটা পরিষ্কারভাবে দেখতে পাব। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের এই ঘটনাটা আমাদের সবার সামনে একটা খুব বড় আর মৌলিক প্রশ্ন রেখে যাচ্ছে। প্রশ্নটা হলো, একটা গণতান্ত্রিক দেশ কিভাবে তার ভোটার তালিকাকে নির্ভুল রাখবে, কিন্তু সেই কাজটা করতে গিয়ে একজনও আসল নাগরিককে তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করবে না? এটা সত্যিই একটা বড় চ্যালেঞ্জ। দ্য ডিবেটে আপনাদের স্বাগত। আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে পশ্চিমবঙ্গ। সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষ নাম বাদ দেওয়ার একটা প্রস্তাব দিয়েছে, যা নিয়ে বলা যেতে পারে রাজ্য রাজনীতি তোলপাড়। একেবারে। তো প্রশ্নটা খুব সহজ, কিন্তু উত্তরটা সম্ভবত ততটাই জটিল। এই যে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়াটা, এটা কি নির্বাচনী স্বচ্ছতা আনার জন্য একটা জরুরি পদক্ষেপ? আমার মতে গণতন্ত্রকে শক্তিশালী করতে এই শুদ্ধিকরণ প্রক্রিয়াটা অপরিহার্য। আর আমার মনে হয় এই প্রক্রিয়ার সময়ে এর যে বিশাল একটা মাত্রা এবং এর পেছনের উদ্দেশ্য নিয়ে এমন কিছু গভীর প্রশ্ন উঠছে, যা উপেক্ষা করাটা গণতন্ত্রের জন্য হয়তো আরও বিপজ্জনক হতে পারে। দেখুন, যে কোনো গণতন্ত্রের ভিত্তি হলো একটা পরিষ্কার বিশ্বাসযোগ্য ভোটার তালিকা। যদি সেই তালিকাতে মৃত ব্যক্তি, ধরুন যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন, বা ভুয়ো ভোটারের নাম থেকে যায়, তাহলে তো নির্বাচনের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠবে। এই যে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়ার কথা হচ্ছে, এটা তো আর হাওয়ায় ভাসিয়ে দেওয়া কোনো সংখ্যা নয়। এর পেছনে সুস্পষ্ট কারণ আছে। প্রায় ২৪ লক্ষ মৃত, ১৯ থেকে ২০ লক্ষ স্থায়ীভাবে স্থানান্তরিত, আর বাকিরা হয় নিখোঁজ, নয়তো তাদের নাম একাধিকবার তালিকায় ছিল। এটা একটা পদ্ধতি মেনেই করা হয়েছে, যেখানে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করেছেন। তাই আমি এটাকে নির্বাচনী ব্যবস্থাকে দূষণমুক্ত করার একটা জরুরি পদক্ষেপ হিসেবেই দেখছি। আমি আপনার সঙ্গে একমত যে ভোটার তালিকা পরিষ্কার রাখাটা জরুরি, এ বিষয়ে কোনো দ্বিমত থাকতেই পারে না। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ঠিক ১.৫-২ বছর আগে রাজ্যের মোট ভোটারের প্রায় ৮ থেকে ৯% নাম তালিকা থেকে ছেঁটে ফেলার মতো এত বড় একটা পদক্ষেপ কেন? এর আগে তো এমনটা আমরা দেখিনি। যখন একটা সাংবিধানিক সংস্থা এমন একটা পদক্ষেপ নেয়, যার একটা ব্যাপক রাজনৈতিক প্রভাব পড়তে পারে, তখন তার সময় আর মাত্রা নিয়ে প্রশ্ন তো উঠবেই। আপনি স্বচ্ছতার কথা বলছেন, কিন্তু যে প্রক্রিয়ার কারণে লক্ষ লক্ষ মানুষের রাতের ঘুম উড়ে যায়, তাকে কি আদৌ স্বচ্ছ বলা চলে? আপনি ঘুম উড়ে যাওয়ার মতো কথা বলছেন, কিন্তু আসলে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। এটা তো চূড়ান্ত তালিকা নয়, তাই না? এটা একটা খসড়া তালিকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যাদের নাম বাদ পড়েছে তাদের প্রত্যেককে সুযোগ দেওয়া হচ্ছে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত সময় আছে ফর্ম 6 পূরণ করে নিজের নাম আবার তোলার জন্য। অনলাইন অফলাইন সব রকম ব্যবস্থাই তো রাখা হয়েছে। একটা স্বচ্ছ প্রক্রিয়ায় তো ভুলের সংশোধনের সুযোগ থাকবেই। এটাই তো প্রমাণ করে যে উদ্দেশ্যটা সৎ। আপনি যে ফর্ম 6-এর কথা বলছেন, সেটা কাগজে কলমে হয়তো খুব সহজ শোনাচ্ছে, কিন্তু বাস্তবটা কি ততটাই সহজ? ভাবুন তো একজন দিনমজুর বা একজন পরিযায়ী শ্রমিকের কথা, যিনি হয়তো পেটের দায়ে বছরের অর্ধেক সময় রাজ্যের বাইরে থাকেন। তার কাছে এই আমলাতান্ত্রিক প্রক্রিয়ার খবর পৌঁছানো, তারপর প্রয়োজনীয় নথি জোগাড় করে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া, এটা কি আদৌ বাস্তবসম্মত? আসামের এনআরসির অভিজ্ঞতা তো আমাদের চোখের সামনেই আছে। আচ্ছা, সেখানেও তো বারবার বলা হয়েছিল যে প্রকৃত নাগরিকদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু শেষ পর্যন্ত কি দেখলাম আমরা? লক্ষ লক্ষ যোগ্য মানুষ শুধুমাত্র প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার কারণে তালিকা থেকে বাদ পড়লেন। এই ঘটনাটা তো সেই আতঙ্কই আবার ফিরিয়ে আনছে। আমি দুঃখিত, কিন্তু আসামের এনআরসির সঙ্গে এই ভোটার তালিকার সংশোধনের তুলনাটা এটা একেবারেই ঠিক হচ্ছে না। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এনআরসি ছিল নাগরিকত্ব প্রমাণের প্রক্রিয়া, যার আইনি ভিত্তি এবং ফলাফল দুটোই ভিন্ন। আর এটা হলো ভোটার তালিকার একটা রুটিন সংশোধন, যা নির্বাচন কমিশন প্রতি বছরই করে থাকে। হয়তো এবারের মাত্রাটা একটু বড়। এখানে তো কাউকে দেশছাড়া করা হচ্ছে না বা নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না, শুধু ভোটার তালিকায় নাম রাখার যোগ্যতা যাচাই করা হচ্ছে। যদি কোনো যোগ্য নাগরিকের নাম ভুলবশত বাদও যায়, তিনি তো পরিচয়পত্র আর ঠিকানার প্রমাণ দিয়ে নামটা আবার তুলে নিতে পারবেন।
আপনি এটাকে রুটিন বলছেন, কিন্তু রাজ্যের শাসক দল তো এটাকে একেবারেই রুটিন হিসাবে দেখছে না। মুখ্যমন্ত্রী নিজেই অভিযোগ করছেন যে এটা কেন্দ্রের শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার একটা রাজনৈতিক ষড়যন্ত্র। যখন নির্বাচন কমিশনের মতো একটা নিরপেক্ষ সংস্থার কাজ নিয়ে এই স্তরের এত বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, তখন বুঝতে হবে সমস্যাটা আর শুধু প্রশাসনিক কাজে সীমাবদ্ধ নেই। এটা কেন্দ্র রাজ্য সম্পর্কের মধ্যে যে একটা অবিশ্বাস, তাকে আরও গভীর করছে। বিষয়টা এখন আর শুধু ভোটার তালিকা সংশোধন নয়, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর একটা আঘাত হিসেবেও দেখা হচ্ছে। আপনি কি সত্যি মনে করেন এই পরিস্থিতিকে রাজনীতি থেকে আলাদা করে দেখা সম্ভব? দেখুন, রাজনৈতিক দলগুলো সবসময় নিজেদের স্বার্থে যে কোনো প্রশাসনিক পদক্ষেপের ব্যাখ্যা করে, এটা তো নতুন কিছু নয়। যখনই নির্বাচন কমিশন নির্বাচনী সংস্কারের জন্য কোনো কড়া পদক্ষেপ নেয়, তখনই কোনো না কোনো দল তার বিরোধিতা করে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় ভুয়ো নাম থাকার অভিযোগ তো বহুদিনের, বাম আমল থেকে শুরু করে প্রত্যেক সরকারের সময়ই বিরোধীরা এই অভিযোগটা তুলেছে। আজ যখন কমিশন সেই সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বললে তো কমিশনের পক্ষে কাজ করাটাই মুশকিল হয়ে পড়বে। আমাদের কি উচিত নয় এই ধরনের সাংবিধানিক সংস্থাগুলোকে রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে রাখা? তাত্ত্বিকভাবে আপনার কথা ১০০% ঠিক, কিন্তু আমরা তো একটা রাজনৈতিক বাস্তবতার মধ্যে বাস করি, তাই না? আপনি বলছেন ভুয়ো ভোটার বাদ দেওয়া হচ্ছে। ঠিক আছে, ২৪ লক্ষ মৃত ভোটারের তথ্য হয়তো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু বাকি যে ৩৪ লক্ষ মানুষ যাদের স্থানান্তরিত, নিখোঁজ বা নকল বলা হচ্ছে, তাদের তথ্যের সত্যতা কে যাচাই করবে? একজন বুথ লেভেল অফিসারের উপর কতগুলো পরিবারের দায়িত্ব থাকে আপনি ভাবুন। এই বিশাল কর্মযজ্ঞে যে মানবিক ভুল বা উদ্দেশ্যপ্রণোদিত ভুল হবে না, তার নিশ্চয়তা কি? বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে, যেখানে নাগরিকত্বের প্রশ্নটা এমনিতেই খুব সংবেদনশীল, সেখানে এই প্রক্রিয়া একটা সামাজিক অস্থিরতা তৈরি করছে। মানুষ এটাকে পিছনের দরজা দিয়ে এনআরসি চালুর একটা মহড়া হিসাবেই দেখছে। এই ভয়টা কি পুরোপুরি অমূলক? ভয়টা হয়তো অমূলক নয়, কিন্তু আমার মনে হয় এটা তৈরি করা হয়েছে। আমি মানছি প্রক্রিয়াটা হয়তো নিশ্ছিদ্র নাও হতে পারে, কিছু ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলের জন্যই তো সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। আর স্থানান্তরিত বা নকল ভোটারদের তথ্য তো শুধু বিএলওদের রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি হয়নি। এর জন্য সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, একই ছবি বা তথ্য দিয়ে একাধিক নাম থাকলে তা চিহ্নিত করা হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে ভুল কমানোর চেষ্টা হয়েছে। আমাদের ব্যবস্থার উপর কিছুটা তো আস্থা রাখতে হবে। যদি আমরা ধরেই নিই যে সবকিছুই একটা ষড়যন্ত্র, তাহলে তো কোনো সংস্কারই সম্ভব হবে না। করতে হয় যখন মানুষ দেখে যে একটা বিশেষ সময়ে, ঠিক নির্বাচনের আগে, বেছে বেছে একটা নির্দিষ্ট রাজ্যে এত বড় একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন তাদের মনে সন্দেহ জাগাটা কি অস্বাভাবিক? বিরোধীরা তো প্রশ্ন তুলছেই যে এর মাধ্যমে তাদের ভোট ব্যাংককে নিশানা করা হচ্ছে। এই অভিযোগ সত্যি কি মিথ্যে সেটা পরের প্রশ্ন, কিন্তু এই পদক্ষেপের ফলে সমাজের একটা বড় অংশের মানুষের মনে যে অনিশ্চয়তা আর ভীতি তৈরি হয়েছে, সেটা তো একটা বাস্তব। একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কাজ তো মানুষকে ভয় দেখানো নয়, বরং তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। এই প্রক্রিয়া কি সেই উদ্দেশ্য সফল করতে পারছে? আপনি বারবার বলছেন নির্বাচনের আগে, কিন্তু এই প্রক্রিয়া তো সারা দেশেই চলছে। এটা তো শুধু পশ্চিমবঙ্গের জন্য আলাদা করে তৈরি করা কোনো নিয়ম নয়। হয়তো পশ্চিমবঙ্গে তালিকার অবস্থা বেশি খারাপ ছিল, তাই এখানে সংখ্যাটা বেশি চোখে পড়ছে। দীর্ঘমেয়াদে দেখলে একটা স্বচ্ছ ভোটার তালিকা সব রাজনৈতিক দলের জন্যই ভালো। এতে নির্বাচনে কারচুপি বা ভুয়ো ভোটের সুযোগ কমে যায়, যা শেষ পর্যন্ত গণতন্ত্রকেই শক্তিশালী করে। হয়তো স্বল্প মেয়াদে কিছু বিতর্ক হচ্ছে, কিছু মানুষের হয়রানিও হচ্ছে, কিন্তু বৃহত্তর স্বার্থে এই পদক্ষেপটা জরুরি। কিন্তু বৃহত্তর স্বার্থের কথা বলতে গিয়ে আমরা প্রায়ই ব্যক্তির অধিকারের কথা ভুলে যাই। একটা মানুষের কাছে তার ভোটাধিকার শুধু একটা রাজনৈতিক অধিকার নয়, এটা তার পরিচয়ের, তার নাগরিক হিসেবে গণ্য হওয়ার একটা প্রমাণ। যখন সেই অধিকারটাই অনিশ্চয়তার মুখে পড়ে, তখন তার প্রভাব অনেক গভীর হয়। আপনি বলছেন দীর্ঘমেয়াদে গণতন্ত্র শক্তিশালী হবে, কিন্তু যে প্রক্রিয়ায় লক্ষ লক্ষ মানুষ নিজেদের অধিকার হারানোর ভয় সিটিয়ে থাকে, সেই প্রক্রিয়া গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য কতটা ভালো, সেই প্রশ্নটা থেকেই যাচ্ছে। স্বচ্ছতা আর নাগরিক অধিকার রক্ষার মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। আমার মনে হচ্ছে এখানে সেই ভারসাম্যটা রাখা হয়নি। সবশেষে আমি এটাই বলবো, একটা ত্রুটিমুক্ত ভোটার তালিকা ছাড়া গণতন্ত্র অসম্পূর্ণ।
এই সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক থাকতে পারে, এর প্রয়োগে কিছু সমস্যাও হয়তো আছে, কিন্তু এর উদ্দেশ্য সৎ। দীর্ঘমেয়াদে এটা পশ্চিমবঙ্গের নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য করে তুলবে। যেহেতু ভুল সংশোধনের জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, তাই কোনো যোগ্য নাগরিকের অধিকার কেড়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। আমার মতে এটা একটা সাহসী এবং প্রয়োজনীয় পদক্ষেপ। আর আমি বলবো, ভোটার তালিকা শুদ্ধিকরণের প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই বিশেষ প্রক্রিয়ার সময় এর বিশালতা এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে উপেক্ষা করা যায় না। এটা লক্ষ লক্ষ মানুষের মধ্যে যে গভীর অনিশ্চয়তা এবং ভীতি তৈরি করেছে, তা একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য খুবই উদ্বেগজনক। স্বচ্ছতা জরুরি, কিন্তু সেই স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়ে যদি নাগরিকদের গণতান্ত্রিক অধিকারই ঝুঁকির মুখে পড়ে, তাহলে সেই স্বচ্ছতার মূল্য কী? আমার মতে স্বচ্ছতা এবং নাগরিক অধিকার রক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এবং এখনও আছে। আজকের আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট, এই ইস্যুটার কোনো সাদা কালো উত্তর নেই। একদিকে যেমন নির্বাচনী ব্যবস্থার বিশুদ্ধতা রক্ষার একটা জরুরি প্রশ্ন আছে, তেমনি অন্যদিকে রয়েছে লক্ষ লক্ষ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার এবং আত্মসম্মানের প্রশ্ন। এই আলোচনা হয়তো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, কিন্তু আশা করি আমরা বিষয়টার বিভিন্ন দিক তুলে ধরতে পেরেছি, যা আমাদের শ্রোতাদের নিজেদের মতামত তৈরি করতে সাহায্য করবে।